রমা তার মা শিলা দেবী এবং বাবা কমলবাবুর সঙ্গে বসবাস করে। রমা ছোটবেলা থেকে ভীষণ দুরন্ত প্রকৃতির মেয়ে ছিল। তার মেয়ে বন্ধুদের তুলনায় ছেলে বন্ধুদের সংখ্যা অনেক বেশি ছিল। একদিন রমা তার বন্ধুদের সঙ্গে মাঠে ক্রিকেট খেলছে, এমন সময়, এই বিলাস, তোকে কিন্তু বারবার বলছি তুই ঠিক করে বল করবি, না হলে কিন্তু তোর হাতে আমি ব্যাটের বাড়ি মারবো। যা ঠিক করে বল কর। মেয়ে হয়ে ছেলেদের সাথে ক্রিকেট খেলছিস, তাই আমি তোর সুবিধার জন্য আসতে বল করি, যাতে তুই একটু 6-4 মারতে পারিস, না হলে তো তোকে আমি এক বলেই আউট করে দিতাম। আমার অত উপকার করতে হবে না, তুই ছেলেদের মতো করে বল কর। বিলাস রমার কথা শুনে তার ব্যাটের দিকে লক্ষ্য করে একটা বল জোরে ছুড়ে দেয়। রমা সেই বল সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে আউট হয়ে যায়। এইভাবে আউট হয়ে সে খুবই লজ্জা পায়। বিলাস ও তার অন্যান্য বন্ধুরা সকলেই রমার উপর হেসে ওঠে। বেগুন বেগুন, তোর কোনো গুণ নেই রমা, তাই তুই বেগুন। রমা, তুই একটা বেগুন, যা বাড়িতে গিয়ে বেগুনি ভেজে খা। এইভাবে বিলাস রমাকে খেপাচ্ছে। ঠিক সেই সময় আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। কিছুক্ষণের মধ্যে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায়। সকলে ক্রিকেট খেলা ছেড়ে যে যার মতো নিজেদের বাড়িতে পালাতে যাবে, সেই সময় বিলাস সবাইকে আটকিয়ে দেয়। সে এই বৃষ্টির মধ্যে গরম গরম বেগুনি কিনে খাওয়ার কথা বলে। সব বন্ধুরা তার কথায় রাজি হয়ে যায়। বৃষ্টি পরে টুপটাপ বেগুনি খাবো, খুব মজা, বেগুনি খাবো, প্রাণ জুড়াবে। এই রমা, তুই আমাদের সাথে সামনে কাকার দোকানে গরম গরম বেগুনি খাবি, চল না। রমা বৃষ্টির মধ্যে তার বন্ধুদের সঙ্গে বেগুনি খেতে চলে যায়। তারা সকলে খুবই আনন্দ করে বেগুনি খায়। রমা এর আগে কোনোদিনও বৃষ্টির মধ্যে এভাবে গরম গরম বেগুনি খায়নি। তার বেগুনির স্বাদ খুবই ভালো লেগে যায়। এইভাবে বৃষ্টি নামলেই সে সবসময় তার বাবা মায়ের কাছে বেগুনি খাওয়ার জন্য আবদার করে। তারা নিজের মেয়েকে বেগুনি কিনে এনে দেয়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। রমা বড় হয়ে ওঠে, কিন্তু তার বেগুনির প্রতি মোহ কিছুতেই যায় না। একদিন প্রচন্ড বৃষ্টি নামলে রমা খুবই খুশি হয়। বাপি, ও বাপি, দেখো না আজকে ওয়েদারটা কি সুন্দর। সেই বিকাল থেকে আকাশে কালো করে বৃষ্টি হচ্ছে। তুমি একটু ছাতা নিয়ে সামনের কাকার চপের দোকানে যাও না গো। কাকা মনে হয় গরম গরম বেগুনি ভাজা শুরু করে দিয়েছে। মা, এখন কাকার দোকানে ভীষণ ভিড় হবে, আর এই যে বৃষ্টি পড়ছে, আমি বাইরে বেরোলেই ভিজে যাব, ছাতাতেই বৃষ্টি মানবে না। রমা তার বাবার কোনো কথা শুনতে চায় না। সে ভীষণ জোর করায় কমলবাবু বেগুনি কেনার জন্য ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে পড়ে। সে কাকার দোকানে পৌঁছালে সেখানে বেগুনি কেনার জন্য লোকের ভিড় দেখে চমকে ওঠে। কিন্তু সে নিজের মেয়ের ভয়ে বেগুনি না কিনে বাড়িতে ফিরতেও পারে না। কমলবাবু কাকার দোকানের সামনে গিয়ে বেগুনি কেনার জন্য দাঁড়িয়ে থাকে। আমার আর ভালো লাগে না, এই বেগুনি পাগল মেয়ের জন্য এক গাদা লোকের ভিড়ে দাঁড়িয়ে বেগুনি কিনতে হচ্ছে। উফ, আর লোকেরাও পারে বটে, বৃষ্টি পড়তে না পড়তেই ম্যারাথন দৌড়ের মতো দৌড়ে বেগুনি কিনতে চলে এসেছে। প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কমলবাবু নিজের মেয়ের জন্য 10টা বেগুনি কিনে নিয়ে আসে। ইতিমধ্যে বৃষ্টিও বেশ খানিকটা কমে যায়। কমলবাবু তার মেয়ের জন্য বেগুনি কিনে বাড়ি চলে আসে। রমা মনে সুখে বেগুনি খায়। তারপর থেকে রমার বেগুনি খেয়ে এমন অভ্যাস হয়ে যায় যে সে বৃষ্টির জন্য আর অপেক্ষা করতে পারত না। এইভাবে প্রায় কিছুদিন কাটে। কমলবাবু তার মেয়ের সঙ্গে শিবমের বিয়ে ঠিক করে দেয়। শিবম শহরের এক বড় ফুড ইন্ডাস্ট্রিতে ম্যানেজার পোস্টিং এ চাকরি করে। বাপি, তুমি তো দেখছি ভালো বাড়িতেই আমার বিয়ের বর্ষি বিধিয়েছ। বর ফুড ইন্ডাস্ট্রির ম্যানেজার, তার মানে আমি যখন চাইবো তখনই আমাকে বেগুনি ভেজে খাওয়াবে। হ্যাঁ, সেই তো রে, ও ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করে, চপের দোকানে কাজ করে না। যদি চপের দোকানে কাজ করতো, না হলে নিশ্চয়ই বেগুনি ভেজে খাওয়াতো। রমা এবং শিবমের বিয়ের দিন ক্রমশ এগিয়ে আসতে থাকে। শিলা দেবী নিজের মেয়েকে তার পছন্দের বিভিন্ন রকম রান্না করে খাওয়ায়, কিন্তু রমার মন সেই বেগুনির দিকেই পড়ে থাকে। সেই কারণে শিলা দেবী মেয়েকে বেশি বেশি পরিমাণে বেগুনি খাওয়াতে শুরু করে। রমাও গরম মুচমুচে বেগুনি মনের আনন্দে খেতে থাকে। তুমি বেগুনিগুলো দারুণ ভেজেছো। বিয়ে হচ্ছে বলে আমি বেশ ভালোই রাজকুমারীর মতো ট্রিটমেন্ট পাচ্ছি। তুমি নিজে আমাকে বেগুনি ভেজে খাওয়াচ্ছ, আর অন্য সময় বেগুনি খেতে দেখলে তুমি তো আমার উপরে কেমন চিৎকার করো। এই তো কাল বাদ পরশুই তোর বিয়ে, তারপর তো তোকে আর কাছে পাবো না, তাই আমি বেশি বেশি করে তোকে বেগুনি খাইয়ে দিচ্ছি। দেখতে দেখতে রমা এবং শিবমের বিয়ের দিন চলে আসে। রমা বেনারসি পরে সুন্দর করে সেজেগুজে বিয়ের জন্য তৈরি হয়।
অন্যদিকে শিবম তার মা চুনি দেবীর সঙ্গে বিয়ে করতে চলে আসে। রমা এবং শিবমের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। সেই সময় এই মরেছে, আমার পেট গুড়গুড় করছে কেন, মনে হচ্ছে পটি পাচ্ছে, কি মুশকিল, এখন আমি পটি কি করে করব? সবাই বলবে নতুন বউ বিয়েতে বসে পটি করতে যাচ্ছে, এত বেগুনি খাওয়ার জন্য মনে হয় এরকম হচ্ছে। রমা কিছুতেই তার পটি চেপে রাখতে পারে না, সে শৌচালয়ের দিকে দৌড়ে যায় এবং সে ভালো করে পেট পরিষ্কার করে। রমা শৌচালয়ের দিকে দৌড়ানো দেখে সকলে খুবই অবাক হয়ে যায়। কমলবাবু এবং শিলা দেবী মেয়ের এমন কাণ্ড দেখে খুবই লজ্জা পায়। আসলে আমার মেয়ে বিয়ে নিয়ে খুব চিন্তিত ছিল, তাই একটু বেশি ভাজা বড়া খেয়ে ফেলেছে। ও বেশি বেগুনি খেতে পছন্দ করে তো, বিয়ের আগে অনেক বেগুনি খেয়েছে, তাই জন্যই হয়তো এরকম হয়েছে। না না, ঠিক আছে, প্রকৃতির ডাককে কেউ কখনো আটকাতে পারে? ঠিক আছে, এতে আর লজ্জার কি আছে, মানুষ মাত্রই পটি তো পাবেই। রমা বাথরুম থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই শিবমের সঙ্গে তার শুভ বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পরও রমার বেগুনি পাগলামি কিছুতেই যেতে চায় না, সে সবসময় গরম গরম বেগুনি ভাজে আর খেতে থাকে। একদিন চুনি দেবীর প্রতিবেশীরা নতুন বৌমাকে দেখবে বলে তাদের বাড়িতে আসে। কই গো চুনি, আমি তো আর বিয়েতে আসতে পারিনি, তাই তোমার বৌমার মুখও ভালো করে দেখতে পারিনি। তোমার বৌমাকে ডাকো দেখি, সবাই তো বলছে তোমার বউ নাকি পুরো পুতুলের মতো দেখতে হয়েছে। হ্যাঁ, তা যা বলেছো, আমার বৌমা সত্যি অপ্সরা সুন্দরীর মতো দেখতে, আর ওর হাতে রান্না খেলে তো তুমি নিজের বৌমার রান্নার স্বাদ ভুলে যাবে। ও যা দারুণ ভাজা বড়া রান্না করে তা বলে বোঝাতে পারবো না। সেই সময় রমা ঘর থেকে বেরিয়ে আসে। সাথী দেবী নতুন বৌমাকে দেখে অনেক প্রশংসা করে এবং সে রমার কাছে তার হাতের ভাজা বড়া খেতে চায়। এই কথা শুনে রমা খুবই খুশি হয়। সে রান্নাঘরে গিয়ে সকলের জন্য বেগুনি ভাজতে শুরু করে দেয়। এতক্ষণ রান্নাঘরে কি করছে কি জানি, বড় মুখ করে বলে তো বসলাম যে ভালো ভাজা বড়া রান্না করতে পারে, আবার না বেগুনি ভেজে নিয়ে আসে, তাহলেই তো হয়েছে। কিছুক্ষণ পরেই রমা সকলের জন্য গরম গরম এবং বড় বড় বেগুনি ভেজে নিয়ে চলে আসে। বেগুনি দেখে সাথী দেবী খুবই অবাক হয়ে যায়। রমা সাথী দেবীকে বেগুনি খাওয়ার জন্য জোর করতে থাকে। নিন না কাকিমা, আমি আপনার জন্য বেগুনি ভেজে নিয়ে এসেছি, আর বেগুনিগুলো ইচ্ছা করে বড় বড় করে কেটেছি, যাতে আপনার এমন নতুন ধরনের বেগুনি খেয়ে মন ভরে যায়। রক্ষা করো মা, রক্ষা করো, এই সাত সকালে আমি বেগুনি খেয়ে গ্যাস অম্বল হয়ে মরবো নাকি? এমন আমি প্রথম দেখলাম। নতুন বউ বেগুনি খাইয়ে অতিথি আপ্যায়ন করছে, ছি, এর থেকে আমার বৌমা ঢের গুণ ভালো। এই বলে সাথী দেবী সেখান থেকে চলে যায়। চুনি দেবী তার বৌমার এমন কাণ্ডে তার উপর প্রচন্ড রেগে যায়। রমাকে সে খুবই বকাবকি করে। এইভাবে প্রায় বেশ কিছুদিন কাটে। রমা বেগুনি খেতে ভালোবাসে বলে শিবম প্রায় প্রত্যেকদিন সন্ধ্যাবেলা নিজের বউয়ের জন্য গরম গরম মুচমুচে বেগুনি নিয়ে আসে। রমা বেগুনি পেয়ে খুবই খুশি হতো। শিবম, এই বাড়িতে একমাত্র তুমি আমাকে খুব ভালোবাসো, তাই রোজ আমাকে বেগুনি কিনে এনে খাওয়াও। অফিস থেকে এই ভারী ব্যাগ নিয়ে আসো, তবুও একদিনও আমার জন্য বেগুনি কিনতে ভুলে যাও না। না না, ভুলে যাওয়ার কি আছে, তুমি তো আর আহামরি কিছু খেতে ভালোবাসো না, সামান্য তো বেগুনি, তাই এইটুখানি তোমার জন্য তো আমি করতেই পারি। এইভাবে শিবম তার বউকে প্রায় দিনই বেগুনি খাওয়াতে থাকে। এভাবে অনেকগুলো মাস কেটে যায়। একদিন রমা ঘরে ঢুকবে সেই সময় সে তার বরকে কার সঙ্গে যেন ফোনে কথা বলতে শোনে। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি আসছি, আজ একটু দেরি হয়ে গেছে, কিছু মনে করো না, তুমি সব ব্যবস্থা করে রাখো, আমি যাবো আর চেঞ্জ করে কাজ শুরু করে দেবো। এ কি, শিবম এভাবে কার সঙ্গে কথা বলছে? কিছুই তো বুঝতে পারলাম না। রোজ কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়, আবার সেই রাতে বাড়ি ফেরে, ভালো করে কথাও তো বলতে পারি না ওর সঙ্গে। রমা শিবমকে তার দুশ্চিন্তার কারণ জিজ্ঞাসা করলে শিবম বিষয়টা এড়িয়ে যায়। সে তাড়াতাড়ি করে কিছু না খেয়েই পিঠে ব্যাগ নিয়ে চলে যায়। রমার বিষয়টা ঠিক বলে মনে হয় না, সে লুকিয়ে লুকিয়ে শিবমের পিছু করে। রমা তার বরকে অনুসরণ করে অফিসে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে যা দেখে তা দেখে তার মাথা ঘুরিয়ে আসে। এ কি, এ অফিস কোথায়? এটা তো একটা বড় বেগুনির দোকান। শিবম রোজ এই বেগুনির দোকানে চাকরি করতে আসে? রমা কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। সে দেখে যে তার বর প্যান্ট শার্ট পরে একটা ঘরে ঢুকে গেছে। সেখান থেকে গেঞ্জি এবং লুঙ্গি পরে সে বাইরে বেরিয়ে এসেছে।
বেগুনির দোকানে বসে বসে তার বর গরম গরম বেগুনি ভাজছে। অনেক লোক দোকানের সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে। রমা এই দেখে নিজেকে আর ঠিক রাখতে পারে না। সে শিবমের সামনে এসে উপস্থিত হয়। এই তোমার ফুড ইন্ডাস্ট্রি, তাই তো? আর তুমি নাকি ফুড ইন্ডাস্ট্রির ম্যানেজার? হাই হাই রে, আমার বাবা বুঝতে না পেরে শেষে একটা বেগুনিওয়ালার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল। আমি লোক সমাজে কিভাবে মুখ দেখাবো? শিবম তার বউকে দেখে খুবই ভয় পেয়ে যায়। রমা আর কোনো কথা শুনতে চায় না। সে শ্বশুর বাড়ি চলে আসে। শিবম বেগুনি বিক্রি করে আবার শার্ট প্যান্ট পরে বাড়ি ফিরে আসে। রমা, তুমি প্লিজ রাগ করো না। আমি তোমায় অনেকবার বলতে চেয়েছিলাম যে আমি বেগুনির দোকানে কাজ করি, কিন্তু সাহস পাইনি। আমায় দয়া করে ক্ষমা করে দাও। বৌমা, আমার ভুল হয়েছে। তোমার মতো সুন্দরী বৌমা পাবো সেই লোভে আমি তোমার বাবাকে মিথ্যা কথা বলেছিলাম। সব থেকে বড় দোষী হলাম আমি। শিবম সকলের সামনে তার কাজ সম্পর্কে সত্যি কথা স্বীকার করে। সে প্রত্যেকদিন সকালে নিজের পিঠ ব্যাগে লুঙ্গি আর গেঞ্জি ভরে নিত। প্যান্ট শার্ট পরে বেগুনির দোকানে গেলেও সেখানে গিয়ে সে জামা পরিবর্তন করে বেগুনি ভাজা শুরু করত। বেগুনির ব্যবসা হলো তার ফুড ইন্ডাস্ট্রি, আর সে হলো সেই বেগুনির দোকানের ম্যানেজার। এই ঘটনা শুনে রমা কিছুতেই আর শিবমের সঙ্গে থাকতে চায় না। আচ্ছা তাই? তোমার বেগুনি খেতে কোনো সমস্যা নেই, আর যে লোকটা বেগুনি ভাজে তার সাথে সংসার করতে ভালো লাগে না। যদি বেগুনিওয়ালার সাথে থাকতে না পারো তাহলে বেগুনি খাওয়া ছেড়ে দাও। তুমি বেশি বড় বড় কথা বলো না। আমি এক্ষুনি মা বাপিকে ফোন করে সব ঘটনা বলবো, তারপর দেখো আমার বাবা তোমার কি হাল করে। এই বলে রমা তার বাপের বাড়িতে ফোন করে সব ঘটনা জানায়। বুঝতে পারছি, কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেছে আর তো কিছু করার নেই। আর তুই তো বেগুনি খেতে ভালোই বাসিস, একটু মানিয়ে নে। বিয়ের পর যদি বাপের বাড়ি এসে উঠিস তাহলে 5-5টা লোক 5 রকম কথা বলবে। বাপি, আমি কিছুতেই এই... রমা পুরো কথা শেষ করতে পারে না, তার বাবা ফোন রেখে দেয়। বেগুনিওয়ালা বরকে মেনে নেওয়া ছাড়া রমার কাছে আর কোনো রাস্তা থাকে না। সে না চাইতেও বেগুনিওয়ালা বরকে মেনে নেয়। ধীরে ধীরে রমা তার বরের কঠোর পরিশ্রম দেখে মুগ্ধ হয়ে যায়। শিবম নিজের ভালো ব্যবহারের মাধ্যমে এবং তার বউকে বেগুনি খাইয়ে তার মন জিতে ফেলে। এইভাবে রমা তার বরের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এই এই, এখান থেকে কোথায় যাচ্ছিস? বাইরে বৃষ্টি পড়ছে আর তুই ভিজে জামা কাপড় পরে পা ভর্তি কাদা নিয়ে আমার উঠানের দিকে আসছিস কেন? তোমার উঠান আবার কি? আমি তো আমার ঘরের দিকে যাচ্ছি। বরাবর তো এদিক থেকেই যাই। আজকে পায়ে কাদা লেগেছে বলে কি উড়ে উড়ে যেতে হবে? আগে কি করতিস আমি জানতে চাই না, তবে এবার থেকে আমার অনুমতি ছাড়া আমার উঠান দিয়ে তুই যেতে পারবি না। তুই ভুলে গেছিস আমাদের বাড়ি ভাগাভাগি হয়ে গেছে? আমাদের যাওয়া আসা করার দরজা তো একটাই, আর সেই দরজা দিয়ে যেতে গেলে তোমার উঠানে তো পা পড়বেই। তাহলে কি করব? বাড়ি থেকে বেরোবো না, নাকি বেরোলে বাড়িতে ঢুকতে পারবো না? তোরা তোদের দিকে একটা দরজা করে নেওয়ার ব্যবস্থা কর। এই বৃষ্টিতে ভিজে কাদা পায়ে আমার উঠানে এলে উঠানটা নোংরা হবে, সেটা আমি চাই না। মোনালির কথা শুনে চন্দনা খুবই রেগে যায় এবং সঠিক সময়ে সঠিক জবাব দেওয়ার অপেক্ষা করে। চন্দনা তার ঘরের পেছনের দিকে একটা দরজা বানিয়ে চলাফেরা করে। দেখতে দেখতে কয়েকদিন কাটে। একদিন সকালবেলা হঠাৎই খুব জোরে বৃষ্টি শুরু হওয়ায় মোনালির ছাদে শুকাতে দেওয়া কয়েকটা জামা কাপড়ের কথা মনে পড়ে। সে ছাদে উঠতেই যাবে, এমন সময় চন্দনা তাকে আটকায়। এখন আমার ঝগড়া করার সময় নেই, সর, আমাকে যেতে দে। জামাগুলো ভিজে গেলে খুব সমস্যা হবে। এতদিন কিছু বলিনি? তুমি, দাদা, তোমাদের ভাড়া করা মিস্ত্রিরা সবাই সকাল বিকেল যাওয়া আসা করেছে, ছাদের দরজা খুলে রেখে চলে গেছে। বৃষ্টির জলে পুরো সিঁড়ি আর সিঁড়িতে থাকা আমার জিনিসপত্র সব ভিজে গেছে। এই ভুল তো বারবার হতে দেওয়া যায় না, তাই না? হেয়ালি না করে কি চাইছিস সেটা বল, আর কিছু না বলার থাকলে আমাকে যেতে দে, জামাগুলো আনতে হবে। আমি এটাই বলতে চাইছি যে ছাদে যাওয়া সিঁড়িটা আমার ভাগে পড়েছে, ওটা তোমাদের আর ব্যবহার করা হবে না, বুঝলে? তোমরা অন্য ব্যবস্থা করো। আমাদের ঘর তৈরি হচ্ছে উপরে, আর আমরা সিঁড়ি ব্যবহার করতে পারবো না? মাথা খারাপ হয়ে গেল নাকি তোর? ঘরের সামনে মই লাগিয়ে ওঠানামা করো, কিন্তু আমার সিঁড়ি আমি কিছুতেই ব্যবহার করতে দেব না। এই বলে চন্দনা সেখান থেকে চলে যায়। মীনা দেবী তার দুই ছেলে বিজয়, অজয় এবং তাদের স্ত্রী মোনালি ও চন্দনাকে নিয়ে একটি গ্রামে থাকতো। মীনা দেবীর বড় ছেলের বউ মোনালি শহরের মেয়ে ছিল। প্রথম প্রথম শহর থেকে গ্রামে এসে থাকতে তার খুব অসুবিধা হয়। গ্রামে গরমকালে শহরের মতো গরম না পড়লেও শীতকালে জাগিয়ে ঠান্ডা পড়ে, আর বর্ষাকালে গ্রামের প্রায় অর্ধেক বাড়িঘর ভেসে যাওয়ার জোগাড় হয়।
তাই প্রত্যেকবার এই বর্ষাকাল পড়লেই মোনালি প্রচন্ড চিন্তায় পড়ে। অন্যদিকে চন্দনা ছোট থেকে গ্রামেই মানুষ, তাই এসব তার কাছে কোনো সমস্যা বলে মনে হয় না। কিন্তু কয়েকদিন যাবৎ টানা 2-3 দিন বৃষ্টি হতেই মোনালির প্রায় রাতের ঘুম উড়ে যায়। আগেরবার বর্ষায় যা বৃষ্টি হলো তাতে আমি তো ভেবেছিলাম রাতে বিছানায় শোবো আর একেবারে স্বর্গে গিয়ে ঘুম ভাঙবে আমার। কেন এরকম ভাবার কারণ কি? বৃষ্টির সাথে তোমার মরে যাওয়ার কি সম্পর্ক শুনি? সম্পর্ক নেই। আমাদের ঘুমের সময় বৃষ্টির জল জমে আমাদের ঘর যদি পুরো ডুবে যেত তাহলে তো ঘুমিয়ে ঘুমিয়ে মরে যেতাম আমরা। কি আজে বাজে কথা বলো মোনালি, আমরা কি এতদিন এই গ্রামে থেকে বড় হয়নি? আমাদের তো কখনো এরকম মনে হয় না। আমি তো গ্রামে বড় হইনি, তাই আমি ভয় পাই। তোমাদের বাড়িটাও যদি 2-3 তলা হতো তাহলে ভয় পেতাম না। এই বর্ষাটা একটু অ্যাডজাস্ট করে নাও, আমি কথা দিচ্ছি পরের বার বর্ষার আগেই তোমাকে 2 তলা বাড়ি করে দেবো, তুমি ওখানেই থেকো। বিজয় মোনালিকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। মোনালি নাছোড়বান্দা যে সে এই বছরেই তাদের বাড়িটা 2 তলা করেই ছাড়বে। সে তার শাশুড়ি মা মীনা দেবীকে তার এই প্ল্যানের কথা বলে। মীনা দেবীও বুঝে পায় না যে সে কি করবে। দেখো বৌমা, বাড়িটা তো তোমার একার নয়, এটাতে তোমার যতটা অধিকার আছে ঠিক ততটাই অধিকার আমার ছোট বৌমারও আছে। তুমি ওর ঘরের ছাদের উপরে ঘর তুললে ওর তো নাও পছন্দ হতে পারে। তাহলে আপনি ওর সঙ্গে কথা বলুন না মা। আমার এই বর্ষাকালে খুব ভয় করে, রাতে ঘুম আসে না। এই বর্ষাকালে সারা রাত আমি জেগে বসে থাকি, সেটা নিয়ে কি আপনাদের কোনো চিন্তা নেই? দেখো, অযৌক্তিক কথাবার্তা বলো না বৌমা। বর্ষাকালে আবার কেউ ভয় পায়? এরকম কাউকে আমি আগে কখনো দেখিনি। তোমার এগুলো শুধুই নাটক। তুমি বর্ষাকালের অজুহাত দেখিয়ে এই বাড়িটা ভাগাভাগি করতে চাইছো, আর কিচ্ছু নয়। আরে আপনার এসব নাটক মনে হচ্ছে? আপনি জানেন না আমি বড়লোক বাড়ির মেয়ে? বিয়ের আগে আমি 3 তলায় থাকতাম, সেজন্য ঘরের মধ্যে জল ঢুকে যাওয়ার কিংবা পোকামাকড় ঢোকার কোনো ভয় থাকতো না। আপনাদের গ্রাম এতটাই অনুন্নত, এখানকার রাস্তাঘাট এতটাই খারাপ যে সব সময় রাস্তাঘাটে চারপাশে জল জমে থাকছে। তার উপর এত বড় ঘন ঘন জঙ্গল চারিদিকে, পোকামাকড় ভর্তি। এরকম পরিস্থিতিতে নিচের ঘরে কি ঘুমানো চাই বলুন তো? তাদের কথা শুনে চন্দনা সেখানে আসে। আমার স্বামীর কাছে এখন নতুন ঘর তোলার মতো টাকা নেই, তাই আমরা এখন ঘর করার মতো কথা ভাববো না। তবে পরের বার বর্ষার সময় হয়তো করতে পারবো, এখন কিছু বলতে পারছি না আমরা। আমফানের কথা মনে আছে? সেরকম যদি কিছু আবার হয় তখন আমাদের কি হবে একবার ভেবেছিস? দেখো, আমার যা বলার আমি বলে দিয়েছি, এবার তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। তবে আমার ছাদের উপর আমি ঘর করতে দেব না, এটুকু আমি বলতে পারি। আরে ছাদ ঢালাই করলে তো পুরোটাই করতে হবে। আমার দিকটা করব আর তোর দিকটা ফাঁকা থাকবে, তুই চিন্তা করিস না। আমরা আমাদের টাকা দিয়ে পুরো ছাদটা ঢালাই করে দেব, তুই পরে ঘর তুলবি। ওরে বাবা, একদম না। তোমার টাকা দিয়ে ছাদ ঢালাই করে তুমি যদি ভবিষ্যতে আমাকে ছাদের ভাগ না দাও, এসব বোকামি আর যেই করুক চন্দনা করবে না। হ্যাঁ, আপনার ছোট বৌমা কিভাবে আমাকে অপমান করছে আপনি দেখেছেন মা? আপনি কিছু বলবেন না? অপমানের তো আমি কিছুই দেখলাম না, বরং ছোট বৌমা যা বলেছে সেটাই তো আমার ঠিক বলে মনে হচ্ছে। দুজনে মিলে একসাথে যখন কাজটা করতে পারবে তখনই না হয় শুরু করো, কেমন? শাশুড়ি মায়ের কাছে এমন কথা শুনে মোনালি খুবই রেগে যায় এবং নিজের ঘরে চলে যায়। মোনালি রাগে ফুঁসতে থাকে, আমার কথার কোনো দামই নেই এই বাড়িতে। বর্ষাকাল এলে আমি যে কত ভয়ে থাকি সেটা কেউ কি ভাবছে না? এবার যা করার আমি করব। এই বলে মোনালি কাকে যেন ফোন করে কি সব আলোচনা করতে থাকে। তার স্বামী বিজয় বাড়িতে এলে মোনালি তাকে সব কথা জানায়। বিজয় রাজি না থাকলেও মোনালির কথা সে ফেলতে পারে না। পরের দিন সকালবেলা তাদের বাড়িতে বেশ কয়েকজন অচেনা লোকেদের দেখে মীনা দেবী এবং তার পরিবারের বাকি সদস্যরা খুবই ঘাবড়ে যায়। আপনারা কারা? এত সকাল সকাল এখানে কি মনে করে? আমি সুদেশ বিল্ডার্স এর অফিস থেকে এসেছি। আপনার বড় বৌমা মোনালি দেবী আমাদের ডেকেছেন, আর কারণটা না হয় ওনাকেই জিজ্ঞাসা করে নিন। কেন ডেকেছো তুমি এদের? কি হয়েছে? আপনি তো কাল বললেন যে এই বাড়িটা যতটা চন্দনার ঠিক ততটাই আমার, তাই আমি আমার ভাগটা বাড়াবো বলে এদেরকে ডেকেছি। কাল থেকেই কাজ শুরু হবে। বাড়ির অর্ধেক আমি আমার মতো করে তৈরি করে নেব। তোমার অর্ধেক তুমি তৈরি করবে? ছোট বৌমা তো নিজের অর্ধেকে এখন হাত দেবে না। তোমাদের এই টানাপোড়েনের মাঝে আমি কোথায় কিভাবে থাকবো এটা ভেবে দেখেছো? মা তো ঠিকই বলছে দিদি ভাই, বাড়িটা পুরোপুরি সমানভাবে ভাগ করলে মায়ের ঘরটাও তো মাঝখান থেকে ভাগ করতে হবে। তাহলে মা কোথায় থাকবেন? যতদিন কাজ চলবে ততদিনের মধ্যে অর্ধেক দিন মা আমার কাছে থাকবে আর অর্ধেক দিন তোর কাছে থাকবে, কিংবা রাত্রিবেলা আমার কাছে থাকবে আর দিনের বেলা তোর কাছে থাকবে।
আমি তোমার সমস্ত সিদ্ধান্ততেই সাই দিই, কখনো ভেদাভেদ করি না। আর আজ তুমি আমার মাকেও ভাগ করে দিলে। ইমোশনাল নাটকগুলো করা বন্ধ করো তো, আমি আমাদের ভালোর জন্যই করছি। এই বলে মোনালি বিজয়কে চুপ করিয়ে দেয়। আর তারপর বাড়ি বানানোর উদ্দেশ্যে আসা লোকেরা তাদের বাড়ির চারিদিক থেকে মাপজোপ করতে থাকে। এতক্ষণ ধরে চুপ থেকে চন্দনা আর নিজের রাগ সামলাতে পারে না। বাড়ি যখন পুরোপুরি দুভাগে ভাগ হচ্ছে তাহলে ভালোভাবেই হোক। আমার ভাগের দিকে রান্নাঘর আমি তোমাকে ব্যবহার করতে দেব না। নিজের রান্নাঘরটা তুমি নিজে বানিয়ে নেবে। ও এই ব্যাপার, তাহলে আমার দিকের বাথরুমও তুই ব্যবহার করতে পারবি না। সবার সামনেই এটা ঠিক হয়ে গেল, ঠিক আছে? হে উপরওয়ালা, এটা কি হলো? যেই বর্ষার জন্য সারা গ্রামের চাষিরা অপেক্ষা করে, যেই বর্ষার জন্য সারা শহরের তপ্ত গরমে কষ্ট পাওয়া লোক অপেক্ষা করে থাকে, আজ সেই বর্ষার জন্য তুমি আমার বাড়িটা এইভাবে দুটুকরো করিয়ে দিলে। মীনা দেবীর কান্না কারোর চোখেই পড়ে না। তারা নিজেরা নিজেদের ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তারপর থেকেই শুরু হয় অশান্তি, যেই অশান্তির কথা তারা কয়েকদিন আগেও কল্পনা করেনি। তারা নিজেদের চলার পথ, বাড়ির সিঁড়ি সবকিছুতেই ভাগাভাগি করতে শুরু করে। মোনালি চন্দনাকে তার উঠান ব্যবহার করতে দেয় না, আর চন্দনা মোনালিকে তার সিঁড়ি ব্যবহার করতে দেয় না। প্রচন্ড বৃষ্টিতে দুই বউয়ের খুব সমস্যা হলেও তারা ভাগাভাগি করার ক্ষেত্রে হার মানতে চায় না। মীনা দেবী এবং তার ছেলেরা এই নিয়ে খুবই চিন্তায় পড়ে। এইভাবে তো আর পারা যাচ্ছে না রে, কিছু একটা করতেই হবে। প্রত্যেকদিন একদিকে রান্না করতে হচ্ছে আর অন্যদিকে গিয়ে স্নান করতে হচ্ছে, আর এক দরজা দিয়ে ঢুকছি অন্য দরজা দিয়ে বেরোচ্ছি। এটা একটা বাড়ি হলো? তোর বাবা বেঁচে থাকলে এসব দেখেই বোধহয় হার্ট ফেল করতো। ঠিক বলেছো মা, আমিও ক্লান্ত হয়ে গেছি। প্রত্যেকদিন তো উপরে ছাদ বেয়ে উঠতে হয়, বৃষ্টি পড়লে পুরো মইটাই ভিজে যায়। ওই মিস্ত্রিগুলোর ওইভাবে ওঠানামা করার অভ্যাস আছে, তাই ওরা পারে। আর আমার যদি একবার পা পিছলে যায় তাহলে কি হবে ভাবো তো। এসব আর ভাবতে হবে না, আমার কাছে একটা আইডিয়া আছে। তোমরা যদি রাজি থাকো তবেই বলবো। ওদের দুই বউকে সোজা করতে হবে, তা না হলে রেসারেসিতে আমাদের ক্ষতিই হবে। কি প্ল্যান বল শুনি? এসব ভাগাভাগি আটকাতে যা করতে হবে তাই করবো। কি মা, তুমি রাজি তো? নানান রকমের কথা আলোচনা করে তারা একটা সিদ্ধান্তে আসে। বিজয় এবং অজয় দুজনেই তাদের স্ত্রীদের সঙ্গে কথা বলে, কিন্তু কেউই তাদের কথায় পাত্তা না দিয়ে নিজেদের ভাগাভাগি এবং অশান্তি করাতে মেতে থাকে। দেখতে দেখতে দু একটা দিন কাটে। হঠাৎই একদিন ভীষণ জোরে একটা শব্দ শুনে তাদের সারা বাড়ির লোকজন বাড়ির উঠানে এসে ভিড় করে। সেখানে এসে তারা দেখে বিজয় কোমরে হাত দিয়ে বসে আছে। সবাই জানতে চায় যে তার কি হয়েছে। বৃষ্টি পড়ে বাঁশগুলো ভিজে ছিল, ছাদের কাজ দেখবো বলে মই বেয়ে উঠতে গিয়ে পড়ে গেছি, কোমরটা বোধহয় ভেঙে গেছে। তুই অপেক্ষা কর দাদা, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। এই বলে মুষলধারায় বৃষ্টির মধ্যে অজয় তাদের ভাগে দরজার দিক থেকে বেরোতে গিয়ে পড়ে যায়। তাদের পেছনের দিকে দরজা অনেকদিন ব্যবহার হতো না বলে সেখানে জংলি গাছ এবং শ্যাওলা ছিল। সেসবের জন্যই অজয়ের পা পিছলে যায়। এত ভারী বৃষ্টির মধ্যে যন্ত্রণায় ছটফট করতে থাকা বিজয় এবং অজয় দুজনকে নিয়ে সারা বাড়ির লোকেরা খুবই সমস্যায় পড়ে। যদি আমার দিকে দরজাটা ব্যবহার করতে দিতাম তাহলে হয়তো অজয় পড়ে যেত না। তুই আমাকে ক্ষমা করে দে চন্দনা, আমার আর কোনো ভাগাভাগি চাই না। আমরা সবকিছু মিলেমিশে ব্যবহার করব। আমিও যদি সিঁড়িটা ব্যবহার করতে দিতাম তাহলে দাদাও পড়ে যেত না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমিও আজ থেকে আর কোনো ভাগাভাগি করব না। তাদের কথা শুনেই মীনা দেবী হাসতে থাকে, আর কোমর ও পায়ের ব্যথায় ছটফট করতে থাকা বিজয় এবং অজয় উঠে দাঁড়িয়ে আনন্দে হাসতে থাকে। তারা জানায় তাদের কারোরই কোনো ব্যথা লাগেনি। তারা মোনালি ও চন্দনাকে শিক্ষা দেবে বলে অভিনয় করছিল। এই কথা শুনে মোনালি আর চন্দনা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর থেকে তারা বাড়ি ভাগাভাগি করা নিয়ে কোনো ঝামেলা করেনি। মোনালির ছাদের কাজও বন্ধ রাখা হয়। এইভাবেই তারা মিলেমিশে দিন কাটায়।